হ্যালো, ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স। তোমরা জানো তোমাদের সামনে পরীক্ষা চলে এসছে ফার্স্ট ইউনিট টেস্ট। তো সেই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার যে সিলেবাস আছে তার পরমাণুর গঠন যে সিলেবাসটা আছে ক্লাস 9-এর সেটা নিয়ে আজকে ডিসকাস করব। আজকে মূলত পরমাণু গঠনের যে সমস্ত গাণিতিক প্রশ্নগুলো হতে পারে বা যে সমস্ত কনসেপচুয়াল প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এমসিকিউ প্রশ্ন কিন্তু এগুলো না। তোমরা যারা পরমাণুর গঠন অধ্যায়টা মোটামুটি পড়েছো, খুব বেশি না পড়লেও মোটামুটি পড়েছো, তারা কিন্তু এই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো এবং বাকি যে কনসেপ্টগুলো যেখানে যেখানে যে প্রশ্নতে লাগবে আমি সেখানে বলে দেব এবং সেটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে পরমাণু গঠন থেকে যদি বড় প্রশ্ন বা কনসেপচুয়াল প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমরা সেটা ইজিলি করতে পারবে। তো চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম যে প্রশ্নটা বলছে এম পরমাণুকে M2- আয়নে পরিণত করা হলো। এম পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা যথাক্রমে 16 এবং 32 হলে M2- আয়নটির নিউট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। দেখো, পরমাণুর গঠন অধ্যায়টা জানতে গেলে তোমাদেরকে কিন্তু আগে প্রত্যেকটা পরমাণুর যে পরমাণু ক্রমাঙ্ক সেটা কিন্তু আগে তোমাদের জানতে হবে। অর্থাৎ প্রথমে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এইভাবে পুরো 20টা আছে। তোমরা যারা দেখোনি আমার ক্লাসটা, সেটা একটা ট্রিক্সের মাধ্যমে, একটা কবিতার মাধ্যমে, হাই হিল লিপস্টিক বেশ বাসে বলচাল, এরকম একটা কবিতার মাধ্যমে পুরো কিভাবে সহজে 1 থেকে 20টা মৌল মুখস্থ করবে তার কিন্তু লিঙ্কটা ডেসক্রিপশানে আছে, তোমরা সেখান থেকে মনে রাখতে পারবে। তো দেখো, কোনো পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক মানে হলো, ধরো মনে করো সোডিয়াম পরমাণু, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক, এই অঙ্কটাতে পরে আসছি, একটু বেসিকটা জেনে নাও। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হলো 11। এই কথাটার মানে হলো 11টা প্রোটন আছে সোডিয়াম পরমাণুতে এবং 11খানা ইলেকট্রন আছে। কি বললাম? সোডিয়াম পরমাণু বা যে কোনো পরমাণু, ধরো ম্যাগনেশিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12। এর মানে হলো 12খানা প্রোটন আছে আর 12টা ইলেকট্রন আছে, কিন্তু ইলেকট্রনের জায়গাটা হলো স্বাভাবিক অবস্থায়। কি বললাম না, পরমাণু ক্রমাঙ্ক যেটা সেটাই হচ্ছে প্রোটন সংখ্যা এবং সেটাই ইলেকট্রন সংখ্যা, কিন্তু ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়। কারণ ইলেকট্রনের অস্বাভাবিক অবস্থা বলতে কখনো কোনো পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রবেশ করানো যেতে পারে বা ইলেকট্রন বের করে নেওয়া যেতে পারে, তো সেটা আলাদা কেস। তো আগে জেনে রাখো যে কোনো পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক মানে হলো সেটাই প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যাকে কিন্তু বাড়ানো যাবে না বা কমানো যাবে না। প্রোটন সংখ্যা বাড়ালে কমালে পরমাণুটাই চেঞ্জ হয়ে যাবে। ধরো 11টা প্রোটন আছে, 11টা প্রোটন থেকে তুমি যদি একটা কমিয়ে দিয়ে 10টা প্রোটন করতে পারো, তো তার মানে 10টা প্রোটন মানেই কি নিয়ন, সেটা 10টা প্রোটন মানে কি নিয়ন আমরা জানি। তার মানে পরমাণু চেঞ্জ হয়ে যাবে প্রোটন সংখ্যা কমালে বা বাড়ালে। তাহলে প্রোটন সংখ্যাটা কনস্ট্যান্ট থাকবে, ইলেকট্রন সংখ্যা আমরা বাড়াতে পারি কমাতে পারি। এবার দেখো, এই প্রশ্নটাতে বলেছে যে M-2 আয়ন বা 2- আয়ন, M-2 আয়ন বা 2- আয়ন এই জিনিসটা কি? মনে করো সোডিয়াম পরমাণুতে 11খানা ইলেকট্রন আছে বা 11টা প্রোটন আছে স্বাভাবিক অবস্থায়। এইবার সোডিয়াম পরমাণুর মধ্যে যদি একটা ইলেকট্রনকে প্রবেশ করাই তার মানে এক্সট্রা কি চার্জ বেশি হলো? এক্সট্রা মাইনাস চার্জ বেশি হলো। আমরা জানি কি ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ আর প্রোটনের আধান হচ্ছে পজিটিভ। প্রথম তো ইলেকট্রন প্রোটন সমান ছিল, কিন্তু সোডিয়ামের মধ্যে যদি আমি একটা ইলেকট্রনকে প্রবেশ করাই তার মানে কি একটা মাইনাস চার্জকে প্রবেশ করালাম, এক্সট্রা দিয়ে দিলাম, তখন এই সোডিয়ামটাকে আমরা এরকম 1- বলে লিখবো। এই সোডিয়ামটাকে আমরা লিখবো এরকম মাইনাস, মানে একটা মাইনাস চার্জ বেশি আছে, একটা মাইনাস আধান বেশি আছে, সেটাই হলো ইলেকট্রন। বা যদি কখনো এইরকম থাকে সোডিয়াম 2- তার মানে হলো 2টো ইলেকট্রন বেশি আছে। ঠিক এর বিপরীতটা হলে ধরো সোডিয়াম প্লাস আছে, তার মানে কি? তার মানে হলো একটা ইলেকট্রন সোডিয়াম থেকে বের হয়ে গেছে, যেই বের হয়ে গেছে তখন প্রোটন চার্জটা বেশি হয়ে গেছে। দেখো, সোডিয়ামের 11টা প্রোটন ছিল, 11টা ইলেকট্রন ছিল, কিন্তু যদি ইলেকট্রন একটা বেরিয়ে যায় তার মানে 10টা এখন ইলেকট্রন, কিন্তু সেই প্রোটন 11টা, তার মানে কি একটা প্লাস চার্জ বেশি, তাই এর মাথায় হচ্ছে প্লাস। অর্থাৎ Na+ মানে বলবো এর কাছে একটা ইলেকট্রন ঘাটতি আছে, আর Na- মানে বলবো এর কাছে একটা ইলেকট্রন এক্সট্রা ঢুকেছে। ঠিক আছে, যেটাই তার পরমাণু ক্রমাঙ্ক তার থেকে এক্সট্রা ঢুকেছে। তো চলো প্রথম প্রশ্নটা দেখো, এম পরমাণুটিকে M2- আয়নে পরিণত করা হলো। M পরমাণুটিকে M2- আয়নে পরিণত করা হলো, তার মানে
মনে করো m একটা পরমাণু ছিল, m 2- আয়নে পরিণত মানে কি, এইটুকুর মানে আগে বোঝো। এইটুকু মানে হলো এতে দুটি ইলেকট্রন এক্সট্রা আছে, দুটো ইলেকট্রন বেশি আছে, ঠিক আছে। মাইনাস মানে কি বেশি আছে, একটু আগে বললাম। এইবার m পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা, এই m এর পরমাণু ক্রমাঙ্ক বলছে 16 আর ভর সংখ্যা হচ্ছে 32, উপরে থাকে ভর সংখ্যা, নিচে পরমাণু ক্রমাঙ্ক। 32 হলে m 2- আয়নটির নিউট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। দেখো ইলেকট্রন সংখ্যা প্রথম ছিল কি, ইলেকট্রন সংখ্যা হচ্ছে এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 16, তো পরমাণু ক্রমাঙ্ক 16 মানে হলো ইলেকট্রন সংখ্যা হচ্ছে m এর ইলেকট্রন সংখ্যা, m এর ইলেকট্রন সংখ্যা 16। কিন্তু এখানে বলেছে কি, এখানে প্রশ্নে বলেছে দেখো যে m-2 আয়নটির নিউটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। m-2 আয়নটির ইলেকট্রন সংখ্যা তার মানে কি, m-2 আয়নটার ইলেকট্রন সংখ্যা মানে দুটো ইলেকট্রন এখানে প্রবেশ করেছে, তাহলে দুটো ইলেকট্রন এক্সট্রা দিয়ে দিতে হবে। তাহলে m2- বা -2 এর ইলেকট্রন সংখ্যা হয়ে গেল কত, 16 + 2, তার মানে হচ্ছে 18টা ইলেকট্রন সংখ্যা m2- এ। এইবার বলছে নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা দেখো, নিউট্রন সংখ্যা বের করতে বলেছে। নিউট্রন সংখ্যা মানে আমরা কি জানি যে ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক, ইলেকট্রনের কোনো দরকার নেই, ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ককে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব নিউটন সংখ্যা। তাহলে পরমাণু ক্রমাঙ্ক মানে কি, পরমাণু ক্রমাঙ্ক মানে হলো স্বাভাবিক অবস্থায় তার যে ইলেকট্রন সংখ্যাটা ছিল, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় এই 16 ছিল, 16 এটা তো আয়ন হওয়ার পরে 18টা হয়েছে, তাহলে 16 আর ভর সংখ্যা হচ্ছে 32, তাহলে 32 থেকে 16 যদি আমরা বিয়োগ দিই তাহলে এটাই পেয়ে যাব নিউটন সংখ্যা। তার মানে নিউটন সংখ্যা হচ্ছে 16, অর্থাৎ 16টা হচ্ছে নিউটন সংখ্যা। আর কি বলছে না, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টা, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টা, কার না m2-। আয়ন হোক আর যাই হোক তার নিউটন সংখ্যা আর প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হবে না, শুধু ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হবে। বুঝতে পেরেছ আশা করছি। এইবার দেখো পরের প্রশ্নটা বলছে, একটি মৌলের পরমাণুতে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি ও এম কক্ষে 7টা ইলেকট্রন আছে, মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক মানে ইলেকট্রন বিন্যাস করতে গেলে প্রথমে কে কক্ষ আছে, তারপর এল কক্ষ, তারপর এম কক্ষ, এইভাবে পরমাণুর বাইরে এরকম ঘুরতে থাকে, প্রথমে কে কক্ষ, তারপরে এল কক্ষ, তারপরে এইভাবে এম কক্ষ থাকে। তো সেই রকম একটা ডেটা এখানে দিয়ে দিয়েছে, কি বলছে যে একটি পরমাণুর, মৌলের পরমাণুতে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা এবং এম কক্ষে 7টা ইলেকট্রন আছে, মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? সিম্পল, পরমাণু ক্রমাঙ্ক মানে হলো প্রত্যেকটা কক্ষের যে ইলেকট্রন আছে সেইগুলোকে আমরা যোগ করে দেবো। তাহলে যোগ করলে কত হবে, এই দুটোকে, এই তিনটেকে যোগ করলে 8 2 10 7 17, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17, পরমাণু ক্রমাঙ্ক হলো 17। এবার দেখো এইটা হলো পরমাণু ক্রমাঙ্ক, তাহলে পুরো এই যে এটা পেলাম, এটা কি না পরমাণু ক্রমাঙ্ক আমরা পেয়ে গেলাম 17টা পরমাণু ক্রমাঙ্ক। তারপরে দেখো কি বলছে না মৌলটার যোজ্যতা। এইবার আসি, যোজ্যতা জিনিসটা কি, যোজ্যতা মানে হলো তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভের জন্য, বাইরের কক্ষের ইলেকট্রনটা গঠনের জন্য সে যে কটা ইলেকট্রন ছাড়বে বা যে কটা ইলেকট্রন গ্রহণ করবে। তো দেখো এইখানে যদি হিলিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম এই তিনটে মৌল থাকতো, হাইড্রোজেন, হিলিয়াম আর লিথিয়াম, এই তিনটে ব্যতিক্রম, এই তিনটে একটু পরে আসছি, এই তিনটে ছাড়া অন্যটা আমি বলছি। দেখো যখন কোনো মৌলের বাইরের কক্ষে 4টে ইলেকট্রনের বেশি থাকবে, বাইরের কক্ষে 4টে ইলেকট্রনের বেশি থাকবে, কি বললাম, বাইরের কক্ষের ইলেকট্রনটা, শুধু বাইরের কক্ষে 4টে ইলেকট্রনের বেশি থাকবে, তখন যোজ্যতা বের করার নিয়মটা হলো 8 থেকে বিয়োগ দাও। মানে বাইরের কক্ষে যদি 4টের বেশি থাকে, বাইরের কক্ষে যদি 4টির বেশি ইলেকট্রন থাকে, 4টির বেশি ইলেকট্রন থাকে, তাহলে 8 থেকে মাইনাস করো, থাকলে কি হবে 8 মাইনাস ওই ইলেকট্রন সংখ্যাটা, ব্যাস তাহলে যোজ্যতা বেরিয়ে যাবে। আর যদি বাইরের কক্ষে 4টির কম থাকে, 4টির কম থাকে, তাহলে হচ্ছে ওটাই তার পরমাণু ক্রমাঙ্ক, ওইটাই মানে যেটাই বাইরের কক্ষে থাকবে, সরি পরমাণু নয়, ওটাই তার যোজ্যতা, বাইরের কক্ষে ইলেকট্রনটাই হচ্ছে যোজ্যতা। দেখো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ব্যাপারটা বুঝতে পারবে। মনে করো ম্যাগনেসিয়াম, তো ম্যাগনেসিয়ামের
পরমাণু ক্রমাঙ্ক কত 12, 12কে ভাঙলে আমরা পাই কত 2, 8, 2, অর্থাৎ বাইরের কক্ষে দুটো, বাইরের কক্ষে দুটো মানে কি 4-এর থেকে কম। তো 4-এর থেকে কম যখন হবে তাহলে এটাই তার যোজ্যতা, অর্থাৎ এর যোজ্যতা হচ্ছে 2। কিন্তু ধরো ক্লোরিনের কত 17, তো 17 মানে 2, 8, 7, তার মানে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা কত, বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টা, তখন হবে 8টা থেকে এই ইলেকট্রন সংখ্যাটা মাইনাস করে যেটা হবে সেটাই তার যোজ্যতা, অর্থাৎ 1 যোজ্যতা। বুঝতে পেরেছো বিষয়টা? আর হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম কি দেখো, এদের নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম, তার মানে হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, একই হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ তার যোজ্যতা হচ্ছে 1, মানে দুটো ইলেকট্রন গ্রহণ করবে, কারণ দুটো ইলেকট্রনকে সে সেপ আকারে নেবে, কারণ হিলিয়ামের বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আছে, নিষ্ক্রিয় গ্যাস বললাম, হাইড্রোজেনের নিকটবর্তী, তো হাইড্রোজেন চাইবে হিলিয়ামের মতো স্ট্রাকচারটা তৈরি করতে, তো হিলিয়ামের যেহেতু দুটো, তাই হাইড্রোজেনের একটা আছে, আর একটা নিলে তবে হাইড্রোজেনের দুটো হবে। একই রকম লিথিয়ামের 3টে, ও চাইবে একটা ছেড়ে দিয়ে হাইড্রোজেনের মতো হিলিয়ামের মতো পরমাণু ক্রমাঙ্ক তৈরি করতে, তাই কটা ছাড়লো, একটা, যে কটা ছাড়লো বা যে কটা গ্রহণ করলো। চলো তাহলে এবার যে প্রশ্নটা বলেছে সেইটা দেখা যাক। কি প্রশ্ন বলেছে এখানে, বলছে একটি মৌলের পরমাণুতে কে কক্ষে 2, এল কক্ষে 8টা এবং এন কক্ষে 7টা ইলেকট্রন আছে, মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত এবং মৌলটার যোজ্যতা কত। পরমাণু ক্রমাঙ্ক কত, যোজ্যতা, তো পরমাণু ক্রমাঙ্ক 17, এটা অ্যান্সার করেছি। এবার যোজ্যতা দেখো, যোজ্যতা মানে এর বাইরের কক্ষে 7টা আছে, তো বাইরের কক্ষে যদি 7টা থাকে কি বললাম, 4-এর বেশি হলে 8 থেকে ওই 7 বিয়োগ হবে, তার মানে 1, এটাই হলো তার যোজ্যতা হলো। তারপর দেখো মৌলটির ভর সংখ্যা 37 হলে নিউট্রন সংখ্যা কত হবে। তো ভর সংখ্যা 37, কোনো একটা মৌল ধরো, এটার নাম জানি না আমি, এক্স মৌল, এর পরমাণু ক্রমাঙ্ক কত 17 আর ভর সংখ্যা বলছে 37, তাহলে নিউট্রন সংখ্যাটা, এটাকে বের করি কি, নিউট্রন সংখ্যা মানে হলো ভর সংখ্যা, অর্থাৎ 37 মাইনাস পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, তার মানে 20 হচ্ছে তার নিউট্রন সংখ্যা, 20 হলো নিউট্রন সংখ্যা। ঠিক আছে, এটা মাধ্যমিক 2002-এ পড়েছিল। তারপরের কোশ্চেনটা দেখো, অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা যথাক্রমে 13 এবং 27, অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা যথাক্রমে 13 এবং 27, তাহলে লেখো অ্যালুমিনিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক মানে হলো উপরে এই নিচে 13 আর ভর সংখ্যা হচ্ছে 27 মানে উপরে 27 হলে Al3+ আয়নে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। কার বের করতে বলেছে, Al3+। একটু আগেই বললাম প্রথমে, একদম প্রথম প্রশ্নটা করার সময়, Al3+ মানে কি, Al3+ মানে হলো 3টে ইলেকট্রন এর কম আছে, মানে 3টে প্লাস চার্জ বেশি আছে, মানে কি 3টে ইলেকট্রন এর কম আছে, 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে, তো 3টে ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে এর ইলেকট্রন 13টা মোট, তার থেকে যদি 3টে বেরিয়ে যায় তাহলে A3+ এর ইলেকট্রন সংখ্যা কত হবে, ইলেকট্রন সংখ্যা হবে কত না 13, ছিল 13, বেরিয়ে গেছে 3টে, তাহলে 13 - 3 কত হলো 10টা, এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো প্রোটন সংখ্যা সবসময় হচ্ছে ইলেকট্রন বেরোক আর যাই হোক কোনো ঝামেলা নেই, প্রোটন সংখ্যা হচ্ছে যেটা প্রথমে ছিল তার সেটা, Al3+ হোক, Al4+ হোক, Al2- হোক, যাই হয়ে যাক না কেন, সেই Al এর যে প্রোটন সংখ্যাটা সেটাই হচ্ছে সব আয়নেরই প্রোটন সংখ্যা, তার মানে Al3+ এর প্রোটন সংখ্যা আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, প্রোটন সংখ্যাটা কত হবে না সেই 13 হবে প্রোটন সংখ্যা। তারপর দেখো নিউট্রন সংখ্যা নির্ণয় করতে বলেছে, তো নিউট্রন সংখ্যা মানে কি, নিউট্রন সংখ্যা মানে একটু আগে বললাম ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ, তাহলে ভর সংখ্যা কত 27 থেকে পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করো, 27 থেকে 13 বিয়োগ, তাহলে 4, 1, 14, এই 14টাই হলো কি না নিউট্রন সংখ্যা। বোঝা গেল, একদম ইজি কোশ্চেন, যারা পড়োনি তারাও কিন্তু বুঝতে পারছো মোটামুটি। আর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক আছে অনেক কিছু, তোমরা চাইলে সেখান থেকে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ কিংবা আরও অন্য একটা ইউটিউব চ্যানেল, ব্লগ চ্যানেল, সেখানেও লিঙ্ক দেওয়া আছে। তারপরে দেখো প্রথম যে মৌলটা, এটা বলছে ABA, মানেটা কি, এ একটা মৌল যার A হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক আর স্মল b হচ্ছে তার ভর সংখ্যা, আবার B একটা মৌল যার X হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, Y হচ্ছে ভর সংখ্যা, পরস্পর সমস্থানিক হলে, সমস্থানিক কথাটার মানে কি, সমস্থানিক হলে প্রমাণ করো A² - X²
হোল ইন্টু বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তো আগে দেখো এটা সমস্থানিক বলেছে মানে কি, সমস্থানিক কথাটার মানেই হলো আইসোটোপ। এই সমস্থানিক কথাটার মানে হলো আইসোটোপ, এই আইসোটোপ মানেই হলো হচ্ছে সমস্থানিক। একটু বাংলাটাকে অন্যভাবে দিয়েছে, তো তোমরা মোটামুটি খেয়াল রাখবে যদি সমস্থানিক দেয়, বেশিরভাগ কোশ্চেনে আইসোটোপ দেয়, কিন্তু যদি সমস্থানিক দিয়ে দেয়, সমস্থানিক কথাটার মানে হলো আইসোটোপ। এবার আইসোটোপ কখন হয়? আইসোটোপ মানে হলো এমন দুটো পরমাণু যার ভর সংখ্যাটা সেম থাকবে কিন্তু পরমাণু ক্রমাঙ্কটা আলাদা। মানে ধরো এক্স একটা পরমাণু, ওপরে কিছু আছে একটা বি, নিচে কিছু আছে একটা এ। আবার ওয়াই একটা পরমাণু যার নিচে আছে সি, উপরে আছে ডি। যদি থাকে, যদি বলে দেয় এটা আইসোটোপ, তার মানে কি হবে না এই নিচের দুটো সেম হবে, এই দুটো কি পরমাণু ক্রমাঙ্ক। তাহলে আইসোটোপ হলেই তারা এই দুটো তাদের সেম হবে। এগুলো আলাদা হতে পারে, বিডি আলাদা হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই পরমাণু নিচের দুটো সেম হবে, পরমাণু ক্রমাঙ্ক সবসময় সেম হবে। এবার পরমাণু ক্রমাঙ্কটা আমরা জানি কি, পরমাণু ক্রমাঙ্কটা নিচে থাকে। তাহলে দেখো এক্ষেত্রে এইখানে যেটা বলেছে এ স্মল স্মল বি এবং বি এক্স আর ওয়াই এই দুটো, তো এরা বলেছে আইসোটোপ। আইসোটোপ মানে কি, নিচের দুটো সেম, একটু আগে বললাম পরমাণু ক্রমাঙ্ক সেম, পরমাণু ক্রমাঙ্ক নিচে থাকে, তার মানে এ আর এক্স সেম, এ সমান এক্স, এই একটা ডেটা এখান থেকে পেলাম। হলে প্রমাণ করো, প্রমাণ করতে বলেছে ওই যে সমীকরণটা দিয়ে দিয়েছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল ইন্টু বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তো দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কি, এ সমান তো এক্স, এ সমান যদি এক্স হয়ে যায় তাহলে এইখানে আমরা যদি এ স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার লিখি তাহলে এটা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর বাইরে যেটা ছিল বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইটা সমান কি হয়ে যাচ্ছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে কি দুটো কেটে গিয়ে এটা 0 হয়ে যাচ্ছে। এবার 0 ইন্টু সামথিং মানে বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো 0-র সাথে কিছু গুণ করলে 0 হয়, তো সেটাই প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তার মানে যদি সমস্থানিক বলে দেয় সবসময় একটা জিনিস খেয়াল রাখবে যে তাদের আইসোটোপ, তারা যদি বলে দেয় তাদের হচ্ছে পরমাণু ক্রমাঙ্কটা সেম। যদি এটা উল্টে দেয়, আইসোটোপের জায়গায় ধরো বলে দিল আইসোবার, আইসোবার মানে কি, আইসোবার মানে হলো তাদের ভর সংখ্যাটা সেম হবে, মানে উপরটা সেম হবে, উপরটা সেম হবে, উপরটা সেম হবে, উপরটা একই থাকবে, তার মানে ভর সংখ্যা একই, ভর সংখ্যা একই, এখানে পারমাণবিক ক্রমাঙ্ক একই আর ওখানে ভর সংখ্যা একই, খেয়াল রাখবে এটা। দেখো পরের কোশ্চেনটা বলছে এটাও একই সেম কোশ্চেন দিয়েছে, দেখো এটা তোমরা ইজিলি পেরে যাবে। দেখো এক্স এ সি এবং ওয়াই বি কিউ এরা পরস্পর আইসোটোপ, এবং এ এম এন আর হচ্ছে বি পি কিউ এরা হচ্ছে আইসোবার হলে তাহলে প্রমাণ করতে বলেছে এইটা ইকুয়াল টু 0 হবে। তো যেহেতু এটা আইসোটোপ মানে এখান থেকে পাচ্ছি কি এ ইকুয়াল টু বি, আইসোটোপ মানে এইটা আর এইটা সেম হবে। আর আইসোবার বলছে এটা এ আর বি, ক্যাপিটাল এ আর বি আইসোবার মানে হলো এইটা সেম হবে, তার মানে এন ইকুয়াল টু কিউ, এইটা হলো আইসোবার হলে এইটা দেখাতে বলেছে 0 হবে। তাহলে এ মাইনাস এ সমান বি পাচ্ছি আর এন সমান কিউ পাচ্ছি। এবার যে সমীকরণটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এন মাইনাস কিউ, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এন মাইনাস কিউ, তো এ সমান বি যদি হয়ে যায় তাহলে এই জায়গায় আমি এর জায়গায় যদি বি লিখি তাহলে কি হবে, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে এনের জায়গায় যদি কিউ লিখি তাহলে কি হয়ে যাচ্ছে কিউ মাইনাস কিউ, তার মানে এটাও 0 আসছে ইন্টু এটাও 0 আসছে, তার মানে 0 ইন্টু 0 মানে আলটিমেটলি 0, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। বোঝা গেল? তারপরের কোশ্চেনটা দেখো, তারপরের কোশ্চেনটা তোমরা করবে এইটা, তোমরা বাড়িতে ট্রাই করবে এই কোশ্চেনটা, একই সেম কোশ্চেন, আইসোটোপ বলে দিয়েছে। আইসোটোপ হলে কি হয়, নিচেরটা সেম হয়, পরমাণু ক্রমাঙ্কটা সেম হয়। তো তোমরা এটা বাড়িতে নিজেরা ট্রাই করে দেখতে পারো। তারপরে দেখো তারপরের কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখো বলছে এক্স মানে এ তার নিচে এক্স আছে, বি তার নিচে ওয়াই আছে, সি তার নিচে জেড আছে, এই যৌগে এ বি সি ডির পারমাণবিক ভর, পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু নয়, পারমাণবিক ভর মানে যেটাকে আমরা ভর সংখ্যা বলি, পারমাণবিক ভর এর বলছে কত স্মল এ, বির বলছে কত স্মল বি, আর সির বলছে হচ্ছে স্মল সি যদি হয়,
তাহলে ওই যৌগের আণবিক ভর কত হবে, আণবিক ভর কত হবে। দেখো আগে তোমরা আণবিক ভর জিনিসটা কি দেখো, মনে করো কার্বন ডাই অক্সাইড একটা যৌগ বা হচ্ছে জল একটা যৌগ। এই যে কার্বন ডাই অক্সাইড যৌগের আণবিক ভর মানে হলো কার্বনের ভর সংখ্যা, যেটা আমরা জানি কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6 কিন্তু তার ভর সংখ্যা হচ্ছে 12 বা আণবিক ভর হচ্ছে 12, প্লাস অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, অক্সিজেনের আণবিক ভর শুধুমাত্র ওর আণবিক ভর হচ্ছে 16, কিন্তু যেহেতু এখানে 2 আছে তার মানে 2 × 16, এইটা হচ্ছে তার লেখা স্টাইল। স্যার এখানে কার্বনের তাহলে কিছু গুণ হলো না কেন? গুণ হয়েছে। দেখো কার্বনের সির নিচে কি আছে, 1 আছে, তো সির নিচে যদি 1 থাকে তাহলে 12-র সাথে অ্যাকচুয়ালি 1 গুণ হয়েছে, ঠিক আছে। তাহলে পেলাম কত না 12 প্লাস 2 × 16 মানে কত 32, তাহলে এটাকে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত 44। বোঝা গেল। একই রকমভাবে জলেরটা দেখো, জলের ক্ষেত্রে 2 × হাইড্রোজেনের আণবিক ভর 1 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, তার মানে 2 × 1 মানে 2 প্লাস এটা অ্যাকচুয়ালি 16 × 1 কিন্তু, তার মানে 16 মানে হলো কত 18। বোঝা গেল। তো এই গেল হচ্ছে আণবিক ভর। এইবার এটাকে আমি সাইডে রাখলাম। এইবার দেখো তোমরা এইখানে যেটা দেওয়া আছে, এইখানে বলছে কি না এ এক্স বি ওয়াই সি জেড এদের পারমাণবিক ভর যথাক্রমে এ বি সি, স্মল এ বি সি হলে এই যৌগের আণবিক ভর কত হবে। তো এটা যদি একটা যৌগ হয়, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে এটাকে কম্পেয়ার করো তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এটা যদি একটা যৌগ হয় তাহলে এর আণবিক ভর মানে নিচে এক্স যেটা আছে সেটাই অক্সিজেনের 2-এর সঙ্গে আমরা তুলনা করতে পারি, তার মানে 2 × 16 ছিল, তার মানে এর আণবিক ভরের সঙ্গে এই নিচেরটা গুণ হবে, তার মানে এ এক্স প্লাস, যেহেতু এই প্লাস আছে, প্লাস তার সঙ্গে দেখো ওয়াই আছে কিন্তু বির আণবিক ভর হচ্ছে স্মল বি, তার মানে বি ওয়াই প্লাস আবার দেখো এই সির আণবিক ভর হচ্ছে সি, তো সি জেড। এই পুরোটাই হলো যোগ, এইটাই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এইটাই হচ্ছে এই যৌগের আণবিক ভর। একটু টুইস্ট করে দিয়েছে কোশ্চেনটাকে, সিম্বল আকারে দিয়ে দিয়েছে, তো তোমরা কিন্তু ঘাবড়ে যাবে না। দেখো তারপরের কোশ্চেনটা দেখো, এইটা আজকের ক্লাসের শেষ প্রশ্ন এবং এই প্রশ্নটাতে কিন্তু একটু ভাষাগত সমস্যা তোমাদের হতে পারে। কি বলছে দেখো, একটি মৌলের দ্বিঋণাত্মক আয়নে এম কক্ষে 8টি ইলেকট্রন বর্তমান, এম কক্ষে 8টি ইলেকট্রন বর্তমান দ্বিঋণাত্মক আয়নে। দ্বিঋণাত্মক আয়ন মানে হলো সেটা হচ্ছে -2, তার মানে যেমন আগের বারে করছিলাম যে Mg2- মানে কি দুটো ইলেকট্রন প্রবেশ করেছে, এটাকেই বলা হয় দ্বিঋণাত্মক আয়ন। তো দ্বিঋণাত্মক আয়নে বলছে একটি মৌলের দ্বিঋণাত্মক আয়নে এম কক্ষে 8টি ইলেকট্রন বর্তমান, এম কক্ষে 8টা ইলেকট্রন বর্তমান, প্রসম পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে দেখাও। তাহলে দ্বিঋণাত্মক যদি হয় তার মানে আমি ধরতে পারি সাপোজ এই মৌলটার নাম দিলাম এক্স, কিছু তো জানি না, তো এর দ্বিঋণাত্মক মানে X2- এটা লিখতে পারি। এবার বলছে এই আয়নের এম কক্ষে 8টি ইলেকট্রন, তার মানে এর আগে কটা কক্ষ আছে, কে এল দুটো কক্ষ আছে, তারপরেই তো এম কক্ষে 8টা বর্তমান, তার মানে এখানেও অবশ্যই 8টা হবে আর এখানেও অবশ্যই 2 হবে। কে কক্ষে ইলেকট্রন বিন্যাসের ক্লাস করানো আছে, তোমরা গিয়ে দেখো, আগে প্লেলিস্ট চেক করে দেখো, ইলেকট্রন বিন্যাসের পুরো ক্লাস করানো আছে। তো দেখো 2, 8, 8 এইটা হচ্ছে তার বাইরের কক্ষে ইলেকট্রনটা। এবার বলছে প্রসম পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও। তো প্রসম পরমাণু মানে কি, প্রসম পরমাণু মানে যেটাতে আয়ন ফায়ন কিছুই নেই, এটাতে তো আয়ন আছে মানে -2 ইলেকট্রন প্রবেশ করানো হয়েছে, দ্বিঋণাত্মক আয়ন। কিন্তু প্রসম পরমাণু মানে সেটা তার অরিজিনাল আয়ন শুধুমাত্র এক্স, তার মানে এই যে দুটো ইলেকট্রন প্রবেশ করানো হয়েছে X2- মানে কি দুটো ইলেকট্রন এক্সট্রা আছে, তার মানে সেই দুটো ইলেকট্রন কমে যাবে, তার মানে বাইরের কক্ষ থেকে দুটো কমে যাবে মানে 8 থেকে দুটো কমে গেলে 6, তাহলে তার যে ইলেকট্রন বিন্যাস সেটা হবে কত 2, 8, 6। বোঝা গেল। এইবার বলছে প্রসম পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও ও যোজক ইলেকট্রনের সংখ্যা লেখো। দেখো যোজ্যতা আর যোজক ইলেকট্রন দুটো কিন্তু আলাদা। যোজ্যতা মানে হলো যেটা আগে বললাম যে যদি কোনো পরমাণুর বাইরের কক্ষে 4-এর বেশি হয় তখন সেটা 8 থেকে মাইনাস করে লিখবে, আর যদি 4-এর কম থাকে তাহলে সেটাই তার যোজ্যতা, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম তিনটে বাদ দিয়ে। কিন্তু যোজক কক্ষে ইলেকট্রন সংখ্যা মানে হলো বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যাটা, বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যাটাই যোজক কক্ষ মানেই হলো কি না তার বাইরের কক্ষ,
বাইরের কক্ষ। এবার যোজক কক্ষের ইলেকট্রন সংখ্যা মানে কি, বাইরের কক্ষের যে ইলেকট্রন সংখ্যাটা। তাহলে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা কটা, তাহলে এটা তো 1 নম্বর অ্যান্সার হয়ে গেল ইলেকট্রন বিন্যাস। 2 নম্বর অ্যান্সার কি, বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা। মৌলের ভর সংখ্যা 34 হলে নিউটন সংখ্যা কত? দেখো মৌলের ভর সংখ্যা 34, ভর সংখ্যা 34 সিম্পল, আমরা জানি কি এর পরমাণু ক্রমাঙ্ক তাহলে কত হবে, 8 2 10 6 16, এইটা দিয়ে যেন যোগ করো না, কারণ এটা তো ইলেকট্রন প্রবেশ করানো হয়েছে নর্মাল অবস্থায়, প্রসম অবস্থায় মানে কি এইটা, তাহলে 8 2 10 6 16, 16 তার পরমাণু ক্রমাঙ্ক, তাহলে পরমাণু ক্রমাঙ্কটা হচ্ছে বা প্রোটন সংখ্যাটা হচ্ছে তার 16, আর হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যাটা কত বলছে 34, ভর সংখ্যাটা বলছে 34, এটা হলো ভর সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা কত হবে, নিউটন সংখ্যা মানে আমরা জানি কি ভর সংখ্যা থেকে মানে 34 থেকে 16 বিয়োগ করে দাও, 34 থেকে 16 বিয়োগ করে দিলে কত হচ্ছে 18 তার ভর সংখ্যা। দেখো তাহলে এই 18 তার হচ্ছে নিউটন সংখ্যা। তো যদি আজকের এই ক্লাসটা এই পর্যন্ত থাকলো, যদি কোথাও অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেবো। আর ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্ক আছে, সেখানে তোমরা ডাইরেক্ট আমার সাথে অ্যাক্টিভ থাকতে পারো। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।